সাইমা ওয়াজেদ পুতুল ম্যাডামের নামে আমি আপনাকে প্রমাণ হিসাবে দিতে পারি। সাইমা ওয়াজেদ পুতুল ম্যাডামের নামে 3 মাস কাজ করতেছে, 1,61,000 পজিটিভই এটার মধ্যে লেখা হচ্ছে, কিন্তু ভেরিফাই করা ছাড়া যদি ওনার অ্যাকাউন্ট হয়ে না থাকে, আপনার মন্ত্রণালয় এই বিষয়ে আমার বিশ্বাস যে বঙ্গবন্ধুর পরিবারের কারণ আমি যদি এরকম অনুমতি ছাড়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক মণ্ডলী, আপনাদের মাঝে চলে এলাম নতুন একটি আপডেট নিউজ নিয়ে। দর্শক মণ্ডলী, আপনাদের দেখাতে চলেছি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। দর্শক মণ্ডলী, আপনাদের মাঝে উপস্থাপন করতে চাই ব্যারিস্টার সুমন ভাইকে নিয়ে। ব্যারিস্টার সুমন ভাই তিনি সংসদে এমন কি আলোচনা করেছেন যে সেই আলোচনার কারণে এখন তার আসলে জীবনের উপরে হুমকি চলছে, যে তিনি তার জীবন নিয়ে আসলে ভয় ভীতির ভিতরে আছেন। দর্শক মণ্ডলী, তিনি কি বক্তব্য দিয়েছেন যে এই বক্তব্যের কারণে তিনি এরকমের ভয়ে ভয়ে আছেন। দর্শক মণ্ডলী, আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখব এবং তিনি প্রধানমন্ত্রীর সামনে কি আলোচনা করেছেন এবং তার পরিবার নিয়ে কি কথা বলেছেন, যে প্রধানমন্ত্রী মিসকি হাসছেন তার বক্তব্য শুনে আমরা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখব। আসলে ব্যারিস্টার সুমন ভাই সবসময় ন্যায়ের পথে চলেন এবং সত্যের পথে চলেন এবং সত্য কথা বলেন, এবং তিনি সবসময় কাউকে আসলে ভয় না করে তিনি যে দুর্নীতি করে তার দুর্নীতি তিনি ফাঁস করে দেন। আসলে এই ফাঁস করার কারণে অনেকজন তারপরে ক্ষেপে আছেন, রেগে আছেন, হয়তোবা তাকে যে কোনো সময় আসলে মেরে ফেলাও হয়ে যেতে পারে, এমন ভয় আসলে তার ভিতরে চলে এসেছে। দর্শক মণ্ডলী, আমরা ভিডিওটি দেখব। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আমরা পুরোপুরি বিষয়টি ভালোভাবে বুঝতে পারবো। তাহলে চলেন, আমরা বেশি কথা বলবো না, আমরা মূল ভিডিও চলে যাই। তার আগে আপনাদের অনুরোধ করতে চাই, আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং লাইক করবেন ও কমেন্টস করবেন এবং শেয়ার করে সবার মাঝে পৌঁছে দিবেন, যেন সবাই যেন ভিডিওটি দেখতে পারে। তাহলে চলেন ভিডিওটি দেখে আসা যায়। আসবে আর ইমাম সাহেবের দেশ তো না, এটা আমি দেশটাকে বদলাইতে চাই, এটা আমি দেখে যেতে চাই। এই যে সাহসের সাথে আপনি সব কাজ করছেন, বিভিন্ন পর্যায়ে কথা বলছেন, দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষের পক্ষে কথা বলছেন, এবং আমরা দেখেছি যে সংসদে দাঁড়িয়েও আপনি অনেক নির্ভয়ে অনেক অপ্রিয় সত্য কথাগুলো আপনি বলছেন। তো এই যে অপ্রিয় সত্য কথাগুলো পাবলিকের সামনে গণমাধ্যমে আপনি বলছেন, এই জায়গাটা কি কোনো আপনি চ্যালেঞ্জ ফেস করছেন, যেটা আপনার পরবর্তীতে হুমকি বা কোনো ব্যক্তিগত রয়েছে কিনা? আমার ফ্যামিলি আমাকে নিয়ে খুবই উদ্বিগ্ন, যে আমাকে মেরে ফেলা হইতে পারে, আমাকে অপমান করা হইতে পারে, আমাকে ধরেন কত ধরনের বিপদ আসতে পারে। জি, এখন এগুলা তো বসে থাকলে তো চলবে না, এখন নক্ষত্রের তো পতন হয়। জি, আমার তো বিষয়টা এমন না যে এই নক্ষত্র থাকতে হবে, পতন হইলে চলে যাব। আমার তো যেভাবে আমি আছি তাতে যদি বুঝতাম যে খুব আরাম পাচ্ছি, তাহলে না হয় এখান থেকে চলে গেলে আমার কষ্ট হইতো। জি, আমার উজ্জ্বল পেইনটা তো আমার মধ্যে থাকবে না। জি, আমি তো কোনো প্রিভিলেজ নিচ্ছি না। ধরেন আমি যদি সাথে পুলিশের গাড়ি থাকতো, পু করে যাচ্ছে, তারপর হচ্ছে কি অনেক টাকা পকেটে আছে, এখন আপনি যদি আমার এখান থেকে পতন করে দেন, যে আমার কাছে আর টাকা থাকবে না, পয়সা থাকবে না, আপনি যদি টিআর কাবিকা না দেন, তাহলে আমি কিভাবে চলবো, আমার ছেলে মেয়ে কিভাবে চলবে, এইসব তো নাই আমার মধ্যে। বরং আপনি জানেন সকালবেলা উঠে কত লোকের তদবির আমার শুনতে হয়, এটা তো এমপি থাকার কারণে আমাকে আর বেশি শুনতে হয়। আমার কথা হলো আমার কাছে উত্থান, নক্ষত্র, পতন এগুলা কোনো আলাদাভাবে মিন করে না। আপনি ব্যক্তিগত পর্যায়ে কোনো হুমকি পেয়েছেন কি? আরে এটা প্রতিদিনই হুমকির মধ্যে। হুমকি তো আপনি ফিল করলেই হুমকি, আর না করলে কি? আপনি আমার মানেন দেখে আমি এমপি, মানেন আপনি, না মানলে কি করবো আমি? আমি আপনারটা আপনি খান, আমারটা আমি খাই। জি, জি, তো এইগুলা হুমকি টুমকি আমি এইভাবেই নিছি। জি, জি, কিন্তু ভাই হুমকি আসবে আর ইমাম সাহেবের দেশ তো না, এটা এইখানে হুমকি বিবেচনা করি তো আমি আসছি। জি, এই দেশে বঙ্গবন্ধুরে মারে নাই, জাতির পিতারে মারে ফেলছে আমাদের মানুষরা, তাও খালি একা মারছে। মানে কত বড়, মানে মনে হয়েছে যে তার পুরো ফ্যামিলি মারে ফেলতে হবে। তার ফ্যামিলি তো কোনো দোষ ছিল না। আমাদের 4 নেতারে জেলের ভিতর গিয়ে মারছে কারা? পাকিস্তানকে মারছে না আমাদের লোকরা মারছে? আমাদের লোকজন মারছে। তাইলে আপনি এই দেশে বেইজ্জত হবেন, নাহলে আমি এই দেশের ভালো চাইবেন, আপনি মরবেন নাহলে বেইজ্জত হবেন। জি, আমি দুইটার জন্য প্রস্তুত। এটা আমার কাছে প্রস্তুতর বিষয়টা এরকম না, এটা একেবারে নর্মাল। জি, আসবেন, যাবেন, পৃথিবী থেকে বিদায় নেবেন, এই যে আমরা লাশ নামাচ্ছি কবরে। জি,
যখন আপনি রেগুলার লাশ নামাবেন, আপনার হার্ট শক্ত অনেক হতে শক্ত থাকবে, হবে। আপনার আবেগ শক্ত হতে থাকবে। আমি এগুলোকে স্বাভাবিকভাবে মেনে নিছি। জি জি তবে অস্বাভাবিকভাবে যেটা আমি মেনে নেই নাই, তা হচ্ছে গিয়ে আমি না বদলাই যেতে চাই না, জি আমি দেশটাকে বদলাইতে চাই, এটা আমি দেখে যেতে চাই। জি। জন্মের পরে যেটা পাইছি আমি, মৃত্যুর আগে অথবা চলে যাওয়ার আগে এর চেয়ে ভালো একটা জিনিস রেখে যেতে চাই, যেটা আমার ব্যাপক ইচ্ছা। মাননীয় মন্ত্রী মহোদয় যারা আছেন মন্ত্রণালয়ে, অনেকের সাথে আমার ব্যক্তি সম্পর্ক অতটা উষ্ণ না। আমার পরিবার ইনক্লুড করে বলছি, কেউ টাকা বানাইতে পারবে না। আর আমার ফ্যামিলির কেউ যদি টাকা বানাইতে চায়, তাহলে আমার সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় থেকে আপনি অনেক বরাদ্দ পেয়েছেন, তো আরো যে অন্যান্য মন্ত্রণালয় রয়েছে ওই সকল মন্ত্রণালয় থেকে কি আপনি পর্যাপ্ত আমি সহযোগিতা এলজিডি থেকে পাচ্ছেন? পাচ্ছি, ব্যবস্থাপনা থেকে পাচ্ছি, কৃষি বা ওইগুলা থেকে এখনো পাওয়া শুরু করি নাই। জি আবার সবাই দিবেন কিনা তাও জানি না। আমার কিছু কিছু মন্ত্রণালয় আছে, তারা আবার আমার পছন্দ নাও করতে পারেন। জি। কারণ অনেক লোক, অনেক এই মানে মাননীয় মন্ত্রী মহোদয় যারা আছেন মন্ত্রণালয়ে, অনেকের সাথে আমার ব্যক্তি সম্পর্ক অতটা উষ্ণ না। কারণ দেখা যায় উনি মন্ত্রী হওয়ার আগে আর আমি এমপি হওয়ার আগে আমি ওনার বিরুদ্ধে লাইভ করে রাখছি। তো এখন এই ক্ষেত্রে তো কিছু বাধা থাকতেই পারে। তারপরে আল্লাহর দিকে তাকাইয়া যদি তারা মনে করেন যে না, আমার লোককে ঠকাবেন না, তাহলে আমার মাল দিবেন বরাদ্দ। আর নাইলে আমি তো এমপি আছি আর আপনি মন্ত্রী, জি। আমারও তো কামড় দেওয়ার সুযোগ আছে। জি 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 আমার মাল যদি না দেন, আর আমি নিজে যেহেতু 2 নম্বর না, আমি কোনো 2 নম্বরই হইতে দিব না। সেই সাহসটা আপনার রয়েছে। সাহস মানে কি পুরা, আমি যে কথা দিছি যে যতদিন এমপি থাকবো কোনো সম্পদ বানাবো না, কোনো টাকা জমাবো না। তাতে হয়েছে কি, আমার এখন লাভ হয়ে গেছে দ্বিগুণ। আমার এখন ব্যারিস্টার যখন এমপি হয় তখন ইনকাম বেড়ে যায় অনেক। এই টাকাটাও তো আমি নিয়ে যোগ আমার উন্নয়ন করতে পারছি, যেটা অন্য এমপি মহোদয়রা পারবে না। কারণ আমার এমপির চেয়ে ইনকাম কম না আমার। এই টাকাটাও যখন আমি বন্টন করে দিচ্ছি, তাহলে বুঝেন আমি কি পরিমাণ কাজ করার সুযোগ পাইছি। না, এটা একটা ভালো কথা বলছেন যে আপনি ইনকাম করছেন, আপনি এই যে কোর্টে প্র্যাকটিস করছেন, ওখান থেকে আপনার একটা ইনকাম হচ্ছে। মানে হ্যান্ডসাম তো ইনকাম। আবার আপনি বলছেন যে আপনি সম্পদ অর্জন করবেন না, তাহলে এই ইনকামটা কি আপনি সবকিছুই একেবারে সাধারণ সব। জনগণকে দিয়ে দিবেন একেবারে উন্নয়নের জন্য? একেবারে আমি বলছি যে শুধু আমি না, জি আমার পরিবার ইনক্লুডেড। জি দেখা গেল আমি আপনাদেরকে বললাম না ভাই আমি কোনো সম্পদ বানাবো না, আর আমার বোন নামে দেখা গেল গুলশানে 2টা ফ্ল্যাট জি বা আমেরিকাতে একটা বাড়ি। এর মানে কি, জি তোমার বউ কেমনে বানাইলো এই টাকা? জি আমি আমার পরিবার ইনক্লুড করে বলছি, কেউ টাকা বানাইতে পারবে না। আর আমার ফ্যামিলির কেউ যদি টাকা বানাইতে চায়, তাহলে আমার সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। আর যদি এই বক্তব্যের উপর আমরা মিলেমিশে থাকতে চাই, জি। কারণ এখন আমি যেহেতু এই সিদ্ধান্ত নিয়ে নিছি, এর বাইরে যাওয়ার সুযোগ নাই। রাগ ডাক করে বলি না যে আহা উনি সম্ভবত মেরে দিয়েছেন, এগুলা না। আপনি মারছেন, আপনি চোর। সবাই ভাগে কিছু না কিছু ওই পায়, শুধু জনগণ পায়। সরকারি কর্মকর্তাদের কাছ থেকে, বিশেষ করে আপনার 2 উপজেলা চুনারুঘাট এবং মাধবপুরে, তাদের কাছ থেকে আপনার যে এক্সপেক্টেড যে প্রাপ্তি, যেটা আপনি এক্সপেক্ট করেন তাদের কাছে, সেটা কি আপনি পাচ্ছেন এখন? এখানে একটা বিষয় কি, সরকারি কর্মকর্তাদের অনেক দিনের একটা প্র্যাকটিস হয়ে গেছে নেতাদের সাথে থেকে। জি যে প্র্যাকটিসটা কিরকম, এই নেতাদেরকে ধরেন 60% দিতে হবে, জি বা 60% কোনোভাবে নেতাদের ঘরে যাবে বা নেতার আশেপাশের লোকজনের যাবে। তো 60% যদি চলে যায়, থাকে 40%। তখন তো যদি আপনি এমপি সাহেব বা তার বলয়কে যদি 60% দেন, তাহলে সরকারি কর্মকর্তাদেরও লাগে। জি তো এরা যদি 20% নেয়, তাইলে আপনার আর থাকে তো 20%। জি। আর 20%-এর মধ্যে আরো তো দল টল এইভাবে বিভিন্ন জিনিস আছে। এরপর হচ্ছে গিয়ে সবাই ভাগে কিছু না কিছু ওই পায়, শুধু জনগণ পায় না। জি তো এইখান থেকে আমাকে বের করে আনতে হইতেছে যে ভাই এইখানে তো উনি তো আর এই জিনিস খায় না। জি। তো যখন আমি খাই না, তখন সরকারি কর্মকর্তার যদি কেউ খাওয়ার ইচ্ছা থাকে, উনিও অতটা অনুপ্রাণিত হন না যে। আর আমার ব্যাপারে একটা বদনামও আছে, আমি লোক বেশি ভালো না, কখন কি বলে ফেলি। ধরেন দুর্নীতির ব্যাপার হলে আমার মাথা ঠিক থাকে না। জি 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 তা আমি যে ধরেন হয়তো এইরকম কি করি না, যে রাগ ডাক করে বলি না যে আহা উনি সম্ভবত মেরে দিয়েছেন। আপনি মারছেন, আপনি চোর, ডিরেক্ট বলেন। ডিরেক্ট বলি। আর চোর মানে চোর আপনি। জি। এই ডিরেক্টটা যদি আমি আরো আগে কিছু লোকদেরকে একসাথে নিয়ে বলতে পারতাম, জি। কবে বাংলাদেশ বদলাই যেত। জি। বাংলাদেশে এখনো একটা বড় সমস্যা হচ্ছে কি, আপনি আমার পাশে বসে জানেন আমি চোর, কিন্তু তাও আপনি তুষামতি করতেছেন আমার ভাই। আপনি তো দারুণ কাজ করেছেন, মানবতাবাদী মানুষ। তারপর আপনি আপনার এলাকায় বিশাল ভোটের ব্যবধানে আসছেন, কিন্তু আপনি ভিতরে ভিতরে জানেন আমি যে চোর। কিন্তু জীবনও আপনি এইটা নিয়ে
কাছেই যাবেন না, বলা তো দূরের কথা। জি। এই লাইনে বরং আপনারা অনুষ্ঠানের আগে বলে আনা হবে যে দেখিস এই লাইনে কথা ঘোষণা করলাম। আমি যার বিরুদ্ধে নির্বাচন করছি উনি অনেক প্রভাবশালী, উনি বহুদিন ধরে কাজ না করে আছেন। সব প্রভাবশালী তো আবার মানুষের মনে জায়গা থাকে না। আপনি বলছিলেন যে সাধারণ মানুষের ভালোবাসা আপনার সাথে রয়েছে, তো আমরা এটাও জানি যে আপনি এই লেটেস্ট যে ইলেকশনে আপনি নির্বাচিত হয়েছেন সেখানে একজন প্রভাবশালী মন্ত্রী রয়েছে যাকে আপনি বিপুল ভোটের ব্যবধানে আপনি জয়ী হয়েছেন। তো এটার পিছনের আসল রহস্যটা কি? রহস্য কিছু না। প্রভাবশালী মানে কি? প্রভাবশালী মানে হচ্ছে কি তার প্রভাব আছে। আর ভোটের জন্য তো দরকার প্রভাব না, এটা হচ্ছে কি মানুষের হৃদয়ে জায়গা নেয়া। জি। আপনার মানুষের মনে জায়গা আছে কিনা, ছোট্ট হোক বড় হোক, তো সব প্রভাবশালী তো আবার মানুষের মনে জায়গা থাকে না। তা আমি যার বিরুদ্ধে নির্বাচন করছি উনি অনেক প্রভাবশালী, কিন্তু ওই মানুষের মনে জায়গা উনি করতে পারেন নাই। আর আমি একেবারেই প্রভাব নাই, কিন্তু মানুষের মনে জায়গা ছিল, যার কারণে একটা ল্যান্ডস্লাইড এটা বিক্রি হয়ে গেছে। তো উনি তো বহুদিন ধরে কাজ করছে, তারপরেও কেন উনি মানুষের মনে জায়গা করতে পারলো না? এটা আপনি কি মনে করেন? না 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 না, প্রশ্নটা আপনার এইভাবে হবে জি। যে উনি বহুদিন ধরে কাজ না করে আছেন, জি। যার কারণে আর হৃদয়ে জায়গা করতে পারে না। কাজ করলে তো জায়গা হবে, এটা তো অবধারিত। আর একটা মানুষ বহুদিন কাজ না করলে কি হয়, মানুষ একটা সুযোগ খোঁজে যে তোমারে পাই কিনা চান্সে। জি। যদি একটা সুযোগ পাই তাহলে ঠিক মতো আমি দিব তোমারে। জি। কারণ আমার ব্যাপারে আমি বহুদিন ধরে কাজ করতেছি। মানুষ আমারে বলতো যে তোমারে যদি সুযোগ পাই তাহলে এমন ভাবে সিল মারবো যে টেবিলটা যেন আওয়াজ হয়। আর ওনার ব্যাপারেও মানুষ সুযোগ খুঁজতেছিল যে তোমারে আমি পাইনি, একবার পাইলে পরে এমন ভাবে তোমার সিল মানে তোমার বিরুদ্ধে সিল মারমু, এইটাও তোমার সাউন্ড। এত সময় আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন যে ব্যারিস্টার সুমন ভাই সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর সামনে কি কি কথা বলেছেন। তিনি যারা দুর্নীতি করে তাদের দুর্নীতি ফাঁস করেছেন এবং সকল তথ্য ফাঁস করে দিয়েছেন। এই বিষয় নিয়ে তিনি আসলে হুমকির মুখে আছেন, সেই বিষয়গুলো তিনি সংসদে আলোচনা করেছেন। আপনারা সম্পূর্ণ বিষয়টুকু দেখার পরে বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন। তাহলে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।